সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। থাকবো তোমাদের সঙ্গে। আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মহান দেশপ্রেমিক যুদ্ধ নিয়ে। অনার্স চতুর্থ বর্ষের বিষয় এটি। 24-1509 কোর্স নম্বর। রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস 1945 সাল পর্যন্ত। এর 12তম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মহান দেশপ্রেমিক যুদ্ধ, এটা রাশিয়ার ইতিহাসে রাশিয়ানরা বলে থাকে। তবে আমরা যেটি বলি সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মহান দেশপ্রেমিক যুদ্ধ 1941 থেকে 1945 সাল পর্যন্ত। 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। তার ঠিক দুদিন পরে ব্রিটেন ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে একদিকে ছিল জার্মানি, ইতালি, জাপান বা অক্ষশক্তি। অন্যদিকে এর প্রতিপক্ষ ছিল ব্রিটেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া, যারা মিত্রশক্তি নামে পরিচিত। যুদ্ধ চলাকালীন আমেরিকা মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় পর্যায়ে 1941 সালের 22 জুন থেকে 1943 সালের 31 জানুয়ারি পর্যন্ত জার্মানি রাশিয়া আক্রমণ করে ব্যাহত করে রাশিয়ার শান্তিপূর্ণ সমাজতান্ত্রিক ব্যবস্থা। ফ্যাসিস্ট জার্মান আক্রমণকারীদের বিরুদ্ধে শুরু হয় রুশ জনগণের মহান দেশপ্রেমিক যুদ্ধ। এমন নৃশংস যুদ্ধ রাশিয়া আর কখনো জড়ায়নি। মলটোভের মতে, রুশ জার্মান যুদ্ধ জার্মানির দুর্দশাগ্রস্ত জনগণ, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবীদের নয়, বরং রক্তলোলুপ ফ্যাসিবাদী জার্মানির শাসক গোষ্ঠী এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণের সঙ্গে সঙ্গে পৃথিবীব্যাপী সাম্যবাদীদের কাছে যুদ্ধের চরিত্র পরিবর্তিত হয়ে যায়। সাম্যবাদী যুদ্ধ সাম্রাজ্যবাদী যুদ্ধ জনগণের যুদ্ধে রূপান্তরিত হয়। জার্মানির দ্বারা আক্রান্ত হবার পর রাশিয়া ও মিত্রপক্ষের সঙ্গে জার্মানির বিরুদ্ধে যোগ দেয়। দারুণ বিপদ সামনে যখন সোভিয়েত রাশিয়ার জীবন মরণ প্রশ্ন, সোভিয়েত রাশিয়ার বিভিন্ন জাতির মুক্তি ও স্বাধীনতার প্রশ্নে নির্ধারিত হচ্ছিল, তখন সমাজতান্ত্রিক পিতৃভূমির রক্ষায় অপরিসীম সহনশক্তি, সাহস ও বীরত্বের পরিচয় দেয় রুশ জনগণ। আরো সজোরে কমিউনিস্ট পার্টিকে ঘিরে দাঁড়ালো রুশ জনগণ ও তার নেতৃত্বে উত্থিত হলো জার্মান ফ্যাসিস্ট আক্রমণকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ। সোভিয়েত জনগণের সমস্ত নৈতিক ও কায়িক গুণের কঠোর অগ্নি পরীক্ষা ছিল এই মহান দেশপ্রেমিক যুদ্ধ। আর সে পরীক্ষায় রুশ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার দায়িত্ব ও প্রাণশক্তি পুঁজিবাদী ব্যবস্থার চেয়ে অনেক শ্রেয় বলে প্রমাণিত হয়। এই ছিল মহান দেশপ্রেমিক যুদ্ধ, যেটিকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে থাকি। রাশিয়ার জন্য এটি একটি কঠিন পরীক্ষা ছিল, কারণ ফ্যাসিস্ট জার্মানি অতর্কিতে হামলা করে বসে রাশিয়াতে এবং রাশিয়ার জনগণ সেটি মোকাবেলা করেছিল। আমরা এবার আলোচনা করব অপারেশন বারবারোসা। ব্রিটেন আক্রমণের পাশাপাশি হিটলার রাশিয়া আক্রমণের পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা। ব্রিটেনের সঙ্গে যুদ্ধের সময় হিটলারের রাশিয়া অভিযানের পরিকল্পনা বা অপারেশন বারবারোসা টপ সিক্রেট হুকুমনামায় বলা হয় যে, জার্মানির সেনাদল ব্রিটেনের সঙ্গে যুদ্ধ শেষ হবার আগেই দ্রুত সামরিক অভিযান করে সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করতে হবে। অপারেশন বারবারোসা সম্পর্কে হিটলার এক হুকুমনামায় বলেছিলেন যে, সারা পৃথিবীর দম বন্ধ হবে। শুধু তাই নয়, নুরেমবার্গের নথিপত্র থেকে জানা যায় রাশিয়া অভিযানের আগে কীটপতঙ্গের মতো বংশবৃদ্ধিকারী ও নিম্নজাতীয় রুশদের হত্যা করার জন্য পৈশাচিক হুকুমনামা জারি করেন। প্রখ্যাত সমর বিশারদ ফুলারের মতে, ব্রিটেন বা আমেরিকায় এগিয়ে আসার আগেই মাত্র বিদ্যুৎগতি অভিযান দ্বারা রাশিয়াকে ধ্বংস করাই ছিল জার্মান সামরিক কৌশল। 1941 সালের 22 জুন অপারেশন বারবারোসার কাজ শুরু হয়। 1941 সালের 22 জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন। কোন রকম আগাম ঘোষণা ছাড়াই হিটলার রাশিয়া আক্রমণ করেন। হিটলারের রাশিয়া আক্রমণ রুশ ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা। তো এই ছিল অপারেশন বারবারোসা, অর্থাৎ অতর্কিতে রাশিয়া আক্রমণ করে রাশিয়াকে ধ্বংস করাই ছিল হিটলারের অন্যতম নীল নকশা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেই সাথে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এবং যেটি রয়েছে আহ স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন। এই ছবিটি আমরা আগের ক্লাসেও দেখেছি। এটি হচ্ছে মহাজোট শুরুর সময়
আমরা একটু দেখব মহাজোট কিভাবে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের বৃহৎ শক্তিবর্গ নিজেদের মধ্যে মতাদর্শগত বিরোধ ভুলে গিয়ে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং সোভিয়েত রাশিয়া একটি অক্ষশক্তি বিরোধী চুক্তিতে আবদ্ধ হয়। এই মিত্রতাই মহাজোট নামে বা গ্র্যান্ড অ্যালায়েন্স নামে পরিচিত। এই জোট উইলফ্রিড ন্যাপের ভাষায় ছিল অ্যাজ ইম্প্রবেবল অ্যাজ ইট ওয়াজ দ্য লং রান ওভারহেলমিং। অর্থাৎ মহাজোট গঠনের উদ্দেশ্যই ছিল একটাই, যে কোনো উপায়ে অক্ষশক্তিকে পরাজিত করা। যদিও তখন ব্রিটেন ও আমেরিকা সোভিয়েত রাশিয়াকে অবিশ্বাসের চোখে দেখত, হিটলার বিরোধী মহাজোট সৃষ্টি রাশিয়ার পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ সাফল্যের পরিচায়ক। 1941 সালের শেষ থেকে মহাশক্তি জোট বিশ্ব রাজনীতির গতিধারা নিয়ন্ত্রণ করেছিল। যুদ্ধ ও কূটনীতি এই দুই নীতি অনুসরণ করেই মহাজোটের কার্যকলাপ পরিচালিত হয়। একদিকে যেমন অক্ষশক্তির বিরুদ্ধে কৌশল গড়ে তোলার প্রয়োজন ছিল, অন্যদিকে যুদ্ধোত্তরকালে নতুন আন্তর্জাতিক কাঠামো বিন্যাসের সম্ভাবনা নিয়েও মহাজোটের রাষ্ট্রগুলিকে চিন্তা-ভাবনা করতে হয়েছিল। মহাজোটের আওতায় পরবর্তী 4 বছর অক্ষশক্তির বিরুদ্ধে রণকৌশল যুদ্ধের নির্ধারণ করা হয়। পরাজিত শত্রুর বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হবে তার নীতিও নির্ধারণ এবং ভবিষ্যৎ পৃথিবীর শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য সোভিয়েত রাশিয়া, ব্রিটেন ও আমেরিকার শীর্ষ ও নেতাদের মধ্যে বেশ কয়েকটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 1941 সালের 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের প্রতিনিধিদের মস্কো সম্মেলন আক্রমণকারীদের বিরুদ্ধে সংগ্রামে হিটলার বিরোধী জোটের সম্পদ ব্যবহারের প্রশ্নে মিলিত সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর 1945 সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়ার ত্রিশক্তি সম্মেলন হয়। ফ্যাসিস্ট জার্মানিকে চূড়ান্ত পরাজয়ের পরিকল্পনাগুলি সমন্বিত করা হয়। মহাজোট গড়ে উঠলেও বিভিন্ন প্রশ্নকে কেন্দ্র করে রাশিয়ার সাথে পশ্চিমা শক্তির সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। যুদ্ধকালীন সহযোগিতা তাদের অতীতের বিদ্বেষকে পুরোপুরি মুছে দিতে পারেনি। পরিস্থিতির কারণে তারা কাছাকাছি এলেও এদের সহাবস্থান কখনো সম্ভব ছিল না। যুদ্ধ পরবর্তী ইতিহাস এই সত্যকেই প্রমাণ করে, কমিউনিস্ট রাশিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ এদের কাম্য ছিল না। তাদের পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস পরবর্তীকালে আন্তর্জাতিক মহাসম্পর্কের ক্ষেত্রে জটিল সমস্যা সৃষ্টি করেছিল। সার্বিক বিচারে বলা যায় যে মহাজোট শেষ পর্যন্ত না টিকলেও এর ঐতিহাসিক সাফল্য ও তাৎপর্য ছিল অপরিসীম। মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এর ফলাফল ছিল বেশ সুদূরপ্রসারী। এই যুদ্ধে দুই ধরনের ফলাফল লক্ষ্য করা যায়, একটি তাৎক্ষণিক এবং অপরটি সুদূরপ্রসারী। নিরপেক্ষ বিচারে উভয় ফলাফলই রাশিয়া ও বিশ্ব ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। আমরা মহান দেশপ্রেমিক যুদ্ধের ফলাফল সম্পর্কে এবার আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভের পথ প্রশস্ত। মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার জয়লাভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির জয়লাভের পথ প্রশস্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রুশ বিজয় একটি অসাধারণ ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ে রাশিয়ার অবদান ছিল বেশি। এ যুদ্ধে রাশিয়ার মিত্রশক্তির পক্ষে যোগদান করলে বিশ্ব জনপদ মিত্রশক্তির পক্ষে চলে যায়। মহান দেশপ্রেমিক যুদ্ধে জার্মানি 256 ডিভিশন সেনার মধ্যে 179 ডিভিশন সেনা নিয়োগ করে। এই যুদ্ধে রাশিয়া জার্মান বাহিনীকে চরমভাবে পরাস্ত করে। বিশেষ করে স্টালিনগ্রাদের যুদ্ধে অপরিচিত জার্মান সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে যায়। যুদ্ধে রাশিয়ার জয় এবং জার্মানি বাহিনীর পরাজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোড় ঘুরিয়ে দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের পথ প্রশস্ত করে দেয়। শক্তিশালী রাশিয়ার উত্থান। মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার জয়লাভের পরে বিশ্ব রাজনীতিতে রাশিয়ার ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশ্ব রাজনীতিতে রাশিয়া গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পশ্চিম ইউরোপের পুঁজিবাদী রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ও সামরিক শক্তি প্রায় নিঃশেষ হয়ে যায়। পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতন্ত্রের প্রভাব পড়ে। এসবের পরিণতিতে মহান দেশপ্রেমিক যুদ্ধের পর রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল। বিশ্ব রাজনীতিতে রাশিয়ার গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছিল। রাশিয়ার সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনো শক্তি তখন পশ্চিম ইউরোপে ছিল না। মানুষের জন্য প্রেরণা। মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার জয়লাভের ফলে ইউরোপের বহুজাতি পুঁজিপতি ও জমিদার ও জোয়াল ছুঁড়ে ফেলার প্রেরণা লাভ করে। বিভিন্ন দেশে জাতীয়তাবাদী সংগ্রাম মাথাচাড়া দিয়ে ওঠে। সাম্রাজ্যবাদী শিকড়ের গ্রন্থি ছিন্ন হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ ও পরাধীন দেশগুলির জনগণের জাতীয় মুক্তি আন্দোলন বিরাট আকার ধারণ করে। এশিয়ায় ইউরোপের জনগণের জাতীয় মুক্তি আন্দোলন বিরাট আকার ধারণ করেছিল। এশিয়ায় ইউরোপের অধীনে থাকা উপনিবেশগুলোতে স্বাধীনতার আশা জাগ্রত হয়। এর ফলে ভারত, ইন্দোনেশিয়া, বার্মা, মিশর এবং এশিয়া আফ্রিকার বহু দেশ
উপনিবেশিকতার নিগড় ভেঙে ফেলে। অর্থাৎ এই মানুষের জন্য এটি একটি প্রেরণা হিসেবে এসেছিল এবং আমরা পরবর্তীতেই কিন্তু দেখি বিভিন্ন আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশগুলো কিন্তু স্বাধীন হওয়া শুরু করে ফেলে এবং এর মধ্য দিয়ে কিন্তু মানুষের মধ্যে মুক্তিকামী একটি চেতনা সেটি কিন্তু লাভ করেছিল মানুষ। সমাজতন্ত্রের বিকাশ। মহান দেশপ্রেমিক যুদ্ধে জয়লাভের ফলে সমাজতান্ত্রিক মতাদর্শের জয়লাভ ঘটেছিল। যুদ্ধের ভেতর দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার শ্রেষ্ঠতা প্রমাণিত হয় নবশক্তিতে। জার্মানি, ইতালি ও জাপানের পতনের ফলে সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়ে পুঁজিবাদী ব্যবস্থা। যুদ্ধোত্তর যুগের প্রধান বৈশিষ্ট্য হলো সমাজতান্ত্রিক ব্যবস্থার ক্রমবর্ধমান শক্তি। মহান দেশপ্রেমিক যুদ্ধের সময় সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের ও মধ্য ইউরোপকে নাৎসি জার্মানির হাত থেকে মুক্ত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখানে রুশ হস্তক্ষেপ সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হতে থাকে। সাম্যবাদী ভাবধারায় প্রসারের জন্য স্তালিন পূর্ব ইউরোপের রুশ সাম্রাজ্য গড়ে তোলার নীতি গ্রহণ করেন। এখানে সোভিয়েত ধাঁচের সমাজতন্ত্র বিকশিত হয়। এভাবে পূর্ব ইউরোপে সাম্যবাদী বিশ্বের উদ্ভব ঘটেছিল। এই ছিল সমাজতন্ত্রের বিকাশ। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া যখন প্রভাবশালী একটি রাষ্ট্র হয়ে ওঠে তখন কিন্তু আমরা দেখি উত্তর কোরিয়া, কিউবা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু সমাজতন্ত্র ছড়িয়ে যায়। এমনকি পরবর্তীতে কিন্তু মহাচীনও কিন্তু সমাজতান্ত্রিক আদর্শে আদর্শিত হয়ে সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং আমরা এখনো দেখতে পাচ্ছি 1991 সালের পরে রাশিয়াতে সমাজতন্ত্র থেমে গেলেও পৃথিবীব্যাপী কিন্তু সমাজতান্ত্রিক চেতনা কিন্তু সমাজতান্ত্রিক ধারা কিন্তু মুছে যায়নি। এখনো পর্যন্ত চীন, কিউবা সহ উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু সমাজতান্ত্রিক মডেলেই কিন্তু রাষ্ট্র পরিচালনা হচ্ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহান দেশ অর্থাৎ মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার জয়লাভের কারণেই কিন্তু এই পথটি কিন্তু প্রশস্ত হয়েছিল। আমরা এবার দেখব মহাজোটের ভাঙন। মহান দেশপ্রেমিক যুদ্ধের পরে রাশিয়া একটি প্রধান শক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে আবির্ভূত হলে মহাজোট ভেঙে যায়। তাছাড়া মহান দেশপ্রেমিক যুদ্ধে জয়লাভের পরে মহাজোটের আর প্রয়োজন ছিল না, কেননা অক্ষশক্তিকে পরাস্ত করার জন্যই মহাজোট গঠিত হয়েছিল। মহান দেশপ্রেমিক যুদ্ধের পরে এর প্রয়োজন ফুরিয়ে যায়। পূর্ব ইউরোপে রাশিয়ার প্রাধান্য স্থাপন ও সাম্যবাদের বিকাশ পশ্চিমা শক্তিবর্গের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাছাড়া রুজভেল্টের মৃত্যুর পর নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের কঠোর মনোভাব এবং রুশ বিরোধিতা মহাজোটকে অপ্রাসঙ্গিক করে তুলেছিল। জার্মানদের দ্বারা রুশদের উপর চাপিয়ে দেওয়া এই মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিকে রাশিয়া পিছু হটলেও শেষ পর্যন্ত বিজয় লাভ করে। যেভাবে কার্যত কোনো সহায়তা ছাড়াই রাশিয়া হিটলারের মোকাবেলা করে তা উচ্চ প্রশংসার দাবি রাখে। ফ্যাসিস্ট জার্মানি ও সমরবাদী জাপানের বিরুদ্ধে লড়াইয়ে অদৃষ্টপূর্ব সামরিক নৈপুণ্য ও সহশক্তি, অধ্যবসায়, শৌর্য ও গণবীরত্বের যে দৃষ্টান্ত রুশ সৈন্যরা দেয়, ইতিহাসে তার তুলনা নেই। রুশ জনগণের দেশপ্রেম, রুশ সমাজের নৈতিক ও রাজনৈতিক ঐক্য, রুশ জনগণের নেতৃত্বে রাশিয়ার বিভিন্ন জাতির বন্ধুত্ব এসবের অপরাজেয় শক্তির প্রমাণ হয় মহান দেশপ্রেমিক যুদ্ধের মহাপরীক্ষার সময়ে। মহান দেশপ্রেমিক যুদ্ধে দেশ রক্ষায় রুশ জনগণের অমিত শৌর্যের কাহিনী হিসেবে ইতিহাস লেখা থাকবে। রুশ সৈন্যের বীরোচিত সংগ্রামের সঙ্গে সঙ্গে পশ্চাৎভূমিতে রুশ জনগণের নিঃস্বার্থ পরিশ্রমের কথা সারা পৃথিবী সারা জীবন মনে রাখবে। অর্থাৎ মহান দেশপ্রেমিক যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলেই কিন্তু সেখানে কিন্তু রাশিয়া হিটলারকে মোকাবেলা করেছিল কোনো শক্তির সাহায্য ছাড়াই, নিজে নিজেই তারা নিজেদের সৈন্যবাহিনী দিয়েই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হিটলারকে মোকাবেলা করেছিল এবং তার পরপরই কিন্তু রাশিয়া পৃথিবীতে একটি মহাশক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং যেহেতু আত্মপ্রকাশ করেছিল তখন ট্রুম্যান মার্কিন প্রেসিডেন্ট তখন রুজভেল্টের পরে নির্বাচিত হয়ে এসেছিলেন প্রেসিডেন্ট ট্রুম্যান, তিনি প্রচন্ড ভাবে সমাজতন্ত্র বিরোধী ছিলেন। তো তার এই মনোভাবের কারণে এই মহাজোট কিন্তু আর টিকে থাকতে পারেনি এবং পৃথিবীতে কিন্তু তখন ঠান্ডা লড়াইয়ের জন্ম হয়েছিল, যেটাকে ইতিহাসে কোল্ড ওয়ার বলা হচ্ছে। এই কোল্ড ওয়ারের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী থেকে 1991 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দুটি দেশ এই দ্বিমেরুকরণ একটি পৃথিবী আমরা দেখেছিলাম যেখানে দুই মাথায় দুইটি দেশ কিন্তু পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে এবং টান টান উত্তেজনা থেকেছে কখন যুদ্ধ বাঁধে। সেই পরিস্থিতিতেই কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশগুলো দ্রুত স্বাধীন হয়ে যায় এবং তার মধ্যে কিন্তু আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম। সেখানে আমরা দুই শক্তিকে দেখেছি, অর্থাৎ আমাদের পাশে ছিল রাশিয়া এবং অন্য পাশে কিন্তু পাকিস্তানকে সহায়তা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই যে দ্বিমেরুকরণ বিশ্ব, এটি কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এবং রাশিয়ার উত্থানের কারণেই হয়েছিল।
তো এই ছিল মহান দেশপ্রেমিক যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রাশিয়ার ইতিহাসের পাশ থেকে। আমি সবাইকে অনুরোধ করব, তোমাদের যে মূল বইটি রয়েছে সেই মূল বইটিতে একদম শেষের অধ্যায়ে রয়েছে মহান দেশপ্রেমিক যুদ্ধ। এই মহান দেশপ্রেমিক যুদ্ধ তোমরা এই অধ্যায়টি যদি পড়ো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের আমি যে আলোচনাগুলো করেছি সেগুলো তোমরা ভালোভাবে সেখানে বুঝতে পারবে এবং তোমাদের জন্য প্রকাশ হয়ে যাবে। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবিটি কিন্তু আসলে মহান দেশপ্রেমিক যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে নিহত হয়েছিল রাশিয়ান সেনাবাহিনীর যারা, তাদের স্মৃতি রক্ষার্থে কিন্তু এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং করোনাকালীন এই সময়ে অবশ্যই নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য।